নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জ্যামিতির প্রাথমিক ধারণা নিয়ে। আমি এর আগে একটা ভিডিও তৈরি করেছিলাম, সেখানে আমরা ঘনবস্তু, তল, রেখা, বিন্দু এবং কোণ এই কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি বেঁচে থাকা যে কয়েকটা বিষয় আছে সেগুলো নিয়ে সংক্ষেপে খুব সহজভাবে তোমাদের সাথে আলোচনা করব। কারণ জ্যামিতি শিখতে হলে বা জ্যামিতি নিয়ে যখন ভবিষ্যতে আমরা অঙ্ক করব তখন কিন্তু আমাদের এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু শুরু থেকেই জেনে নিতে হবে। তো বন্ধুরা, আজকে ত্রিভুজ, চতুর্ভুজ এবং বৃত্ত এই তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রত্যেকটা আমি লিখেছি এবং তাদের একটা রাফ ছবিও তোমাদেরকে এঁকে দেখিয়েছি। এবার আমি বিস্তারিতভাবে তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব যে ত্রিভুজ কি, কাকে বলে এবং ত্রিভুজ দেখতে কীরকম হবে, চতুর্ভুজ কি, কাকে বলে এবং চতুর্ভুজের ঠিক ঠিক আকার এবং আকৃতি কীরকম হবে, এবং বৃত্ত, এই তিনটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু যথেষ্ট হেল্পফুল হবে। প্লিজ তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। বন্ধুরা, প্রথমেই আমরা আলোচনা করব ত্রিভুজ নিয়ে। ত্রিভুজ ত্রিভুজ কথাটা কোথার থেকে আসছে? ত্রি শব্দের অর্থ হচ্ছে তিন, আর ভুজ শব্দের অর্থ হচ্ছে বাহু। তো তিনটি বাহু, ত্রি মানে তিন আর ভুজ মানে হচ্ছে বাহু। তিনটি বাহু, একটি বাহু, দুইটি বাহু এবং তিনটি বাহু। তো বন্ধুরা, তিনটি বাহু মিলিত যে সীমাবদ্ধ অথবা তিনটি বাহু মিলে যে একটা ক্ষেত্র তৈরি হয় তাকে বলা হয় ত্রিভুজ। আবারও বলছি, যে যখন একটি, দুটি এবং তিনটি, এক, দুই এবং তিন, এই তিনটি বাহু বা রেখা, আমরা রেখা নিয়ে আগের ভিডিওতে আলোচনা করেছিলাম। যারা রেখা কি বা রেখা কীরকম হয় বোঝনি, তারা অবশ্যই আগের ভিডিওটা গিয়ে দেখে নেবে। তো তিনটি রেখা দ্বারা সীমাবদ্ধ একটা ক্ষেত্র, সীমাবদ্ধ অর্থাৎ আটকে থাকা, একটা সীমাবদ্ধ, সেটা আটকে থাকতে হবে, কিন্তু সেখানে কোনো ফাঁক থাকা চলবে না। অর্থাৎ বন্ধুরা, এরকম যদি হয় তাহলে কিন্তু সেটা হবে না। এখানে দেখো বন্ধুরা, এটা কিন্তু সীমাবদ্ধ হয়নি। যখন সীমাবদ্ধ হবে না তখন কিন্তু সেটা ত্রিভুজ নয়। তো তিনটি বাহু মিলে যখন সীমাবদ্ধ হয়ে একটা ক্ষেত্র তৈরি হয় তাকে বলা হয় ত্রিভুজ। ত্রিভুজ কাকে বলে বা ত্রিভুজের সংজ্ঞা দেবার জন্য আমি তোমাদেরকে দুভাবে দুটো লিখেছি। সেটা হচ্ছে, একটা তিনটি রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে, আর আরেকটা হচ্ছে তিনটি বাহু, অর্থাৎ ভুজ মানে বাহু, আমরা জানি ভুজ মানে বাহু। তো তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। এই দুটোর মধ্যে যে সংজ্ঞাটা তোমাদের ভালো লাগবে তোমরা সেটাকেই কিন্তু লিখতে পারো। তো বন্ধুরা, এই ছিল ত্রিভুজ সম্পর্কে একটা খুব সহজ এবং সংক্ষিপ্ত ধারণা। আগামী দিনে বা বড় ক্লাসে তোমরা কিন্তু ত্রিভুজের আরও নানান রকম প্রকারভেদ বা আরও কী কী ধরনের ত্রিভুজ হয় বা আছে সেগুলো নিয়ে আলোচনা করবে বা শিখবে। তো এটা ছিল ত্রিভুজের একদম একটা প্রাথমিক বা বেসিক ধারণা। তো ত্রিভুজের পরে আমি তোমাদেরকে দেখাবো চতুর্ভুজ। দেখো বন্ধুরা, এবারে চতুর্ভুজ, ত্রিভুজ, চতুর্ভুজ। চতুর্ভুজ মানে যার চারটি বাহু। ত্রিভুজে আমরা কি জানলাম যে ত্রিভুজের কি হয়, ত্রিভুজের তিনটি বাহু, কিন্তু চতুর্ভুজের হচ্ছে চারটি বাহু। যেরকম ক একটা বাহু, খ একটা বাহু, গ একটা বাহু, ঘ একটা বাহু। তো চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। যখন এক, দুই, তিন, চারটি বাহু একটা ক্ষেত্রকে সীমাবদ্ধ করে থাকবে, অথবা চারটি বাহু দ্বারা বা চারটি রেখা দ্বারা একটা বাহু সীমাবদ্ধ হবে, তো সেই যে ক্ষেত্রটা তৈরি হবে তাকে বলা হবে তখন চতুর্ভুজ। চতুর্ভুজ একদমই সহজ, চারটি বাহু। কিন্তু বন্ধুরা, চতুর্ভুজের একটা জিনিস তোমরা মাথায় রাখবে যে সবসময় কিন্তু চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য বা চারটি বাহু কিন্তু সমান হবে না। কোনোটা কম, কোনোটা বেশি, কখনো সোজা বা কখনো একটু বেঁকে থাকতে পারে। তো চতুর্ভুজের চারটি বাহু কখনো এদিক ওদিক হয়, তো আলাদা আলাদা হওয়ার জন্য তাদের কিন্তু আবার আলাদা আলাদা নাম থাকে। তো চতুর্ভুজ নানান রকমের হয়, যেমন এখানে কয়েকটা উদাহরণ আমি দিয়েছি: বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, সামান্তরিক, রম্বস ইত্যাদি। তো এখানে চারটি দেওয়া হয়েছে। তোমরা এরপরে এই চারটি চতুর্ভুজ কি রকমের হয় বা এরা দেখতে কীরকম হয় সেগুলো নিয়েও কিন্তু অবশ্যই ভিডিও পাবে। তো আজকে আমি যেহেতু তোমাদের চতুর্ভুজ শেখাচ্ছি, তো চতুর্ভুজ কি, চতুর্ভুজ কাকে বলে এবং চতুর্ভুজ কি কি রকমের হয় এটাই আমি সহজভাবে তোমাদেরকে দেখালাম। তো চতুর্ভুজ কি? চতুর্ভুজ হচ্ছে চারটি বাহুর সীমাবদ্ধ ক্ষেত্র। চারটি বাহুর সীমাবদ্ধ
একদম মনে রাখবে সীমাবদ্ধ হতে হবে, কোনোটা কিন্তু কোনোখানে মাঝখানে কোনো রকম গ্যাপ বা কোনো ফাঁকা থাকা চলবে না। তো এটাই হলো চতুর্ভুজ। এবারে আমরা আলোচনা করব বৃত্ত নিয়ে। এবারে দেখো বন্ধুরা, এবারে আছে বৃত্ত। বৃত্ত মানে একটা গোলক, একটা গোল। আর এই বৃত্তর মাঝখানে দেখো আমি একটা বিন্দু দিয়েছি। আগের ভিডিওতে কিন্তু বিন্দু নিয়ে আলোচনা করেছি যে বিন্দু কি কাকে বলে এবং বিন্দু কি করে আঁকতে হয়। তো এটা হচ্ছে একটা ক বিন্দু। তো বৃত্ত কাকে বলে আগে সেটা আমরা জেনে নিই। একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একই দূরত্ব বজায় রেখে গঠিত গোলাকার সীমাবদ্ধ ক্ষেত্রকে বৃত্ত বলে। একটা নির্দিষ্ট বিন্দু, মনে করে এটা একটা বিন্দু, সেই বিন্দুটাকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে, সমান দূরত্ব হবে কিন্তু বন্ধুরা, তার কারণ এই বিন্দুকে কেন্দ্র করে যদি আমি একটা গোলক বানাই, যদিও হাত দিয়ে একদমই বৃত্ত সঠিক হবে না, কারণ বৃত্তকে সঠিকভাবে আঁকার জন্য কিন্তু আমরা হয় কোনো ছাঁচ ব্যবহার করব অথবা কোনো কম্পাসের সাহায্যে আমরা সঠিক একটা বৃত্ত আঁকতে পারি। তো যারা যারা কম্পাস চেনো বা যারা যারা কম্পাস ব্যবহার করো তারা জানো যে কম্পাসের মাঝখানে একটা কাটার মতন অংশ থাকে, সেটাকে একটা নির্দিষ্ট জায়গায় সেট করে তারপরে বাকি বৃত্তটাকে কিন্তু আঁকতে হয়। তো তার জন্য কি হয়, মাঝখানে যে বিন্দুটা থাকে তার থেকে সম্পূর্ণ বৃত্তটার যে দূরত্ব সেটা কিন্তু সমান হয়, কারণ এই ক থেকে এটাও যতটা দূরে এটাও ততটা দূরে, এই জায়গাটাও ততটা দূরে, এবং যে কোনো জায়গায় যাও সেটা কি হয়, একটা সমান দূরত্বে থাকে। তো এই সমান দূরত্ব বজায় রাখার জন্য এই যে চারিদিক গোল করে গোলাকার যে সীমাবদ্ধ, এখানেও কিন্তু কোথাও কিন্তু কোনো রকম ফাঁকা নেই, চারিদিকটা সীমাবদ্ধ অর্থাৎ বন্ধ, আটকানো, সেই সীমাবদ্ধ যে ক্ষেত্র তাকে বলা হয় বৃত্ত। আবারও বলছি, একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একই দূরত্ব বজায় রেখে গঠিত গোলাকার সীমাবদ্ধ ক্ষেত্রকে বৃত্ত বলে। তো বন্ধুরা, এটা হলো একটা বৃত্তের উদাহরণ। বৃত্তকে যদি আমরা মাপি তাহলে তার মাঝখানে যদি একটা বিন্দুকে আমরা সেট করি, তাহলে তার চারিদিকে যদি আমরা সেটাকে মেপে দেখি, দেখবে যে প্রত্যেকটা সাইডে কিন্তু সমান দূরত্বে বৃত্তটা সীমাবদ্ধ হয়ে আছে। তো এটাই হলো বৃত্ত। বৃত্ত নিয়েও আমরা আগামী দিনে আরও অনেক কিছু জানবো জ্যামিতিতে, কারণ এই চতুর্ভুজ, ত্রিভুজ এবং বৃত্ত এগুলো কিন্তু তোমরা আরও বড় ক্লাসে যখন যাবে তখন এদেরকে নিয়ে তোমরা আরও অনেক নানান ধরনের অঙ্ক, জ্যামিতি এবং অনেক কিছু শিখতে পারবে। তো সেই জন্যই এটা একদমই জ্যামিতির প্রথম ধাপ, প্রাথমিক ধারণা। তো এই কয়েকটা জিনিস কিন্তু তোমাদের অবশ্যই শুরুতেই শিখতে হবে, তাহলে তোমরা আগামী দিনে গিয়ে দেখে বা জ্যামিতি বুঝতে গিয়ে অনেকটাই তালগোল পাকিয়ে যাবে। তো বন্ধুরা, আজকে আমার এই ছোট্ট সংক্ষিপ্ত ভিডিওটা ছিল জ্যামিতির প্রাথমিক ধারণার দ্বিতীয় ভিডিও। বন্ধুরা, যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে, হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই লাইক করতে, শেয়ার করতে, আর অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবে না তোমাদের মতামত। আর চ্যানেলটা যদি ভালো লাগে, আমাকেও ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলে যাবে না। পরের ভিডিওতে আবারও দেখা হবে। সবাই খুব ভালো থাকবে। ধন্যবাদ।